আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের একতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কিত দশম অধ্যায়ের বরিশাল বোর্ড 2017 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো কিছু শিক্ষার্থীদের অনুরোধে আজকের এই ক্লাসটি নেওয়া। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। এই যে আমি বিশাল একটি উদ্দীপক এসেছে, প্রশ্নটি এখানে উপস্থাপন করেছি, অনেক বড় কিন্তু অঙ্কটা। এই তথ্যের আলোকে বিনিয়োগের সুদের পরিমাণ নির্ণয় করতে বলেছে। বিনিয়োগ এখানে দেওয়া আছে 10% বিনিয়োগ 60,000 টাকা, 31, 10, 16, 2016 সালের অঙ্ক। 31, 10 মানে কি 10 সাল চলে যাচ্ছে, অক্টোবর মাস চলে গেছে। তাহলে ব্যবসায়ে বিনিয়োগটা ছিল নভেম্বর আর ডিসেম্বর। 31, 10 যদি হয় তাহলে নভেম্বর আর ডিসেম্বর 2 মাস বাকি ছিল। তার মানে কি 2 মাসের সুদ ধরতে হবে। তাহলে আমরা ক নাম্বারে 2 মাসের সুদ হিসেব করব। যে লক্ষ্য করি, বিনিয়োগের সুদ 60,000 টাকা, 10% হিসেব করি, গুণ 2 ভাগ 12 দিয়ে আমাদের হবে এই 1,000 টাকা। এটা হচ্ছে এই বিনিয়োগের সুদ। এবার এই আবার উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের খ নম্বরে বলেছে প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় করতে। তো প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয়ের জন্য এখানে আমরা ছক অঙ্কন। তো এখানে এটা হচ্ছে উদ্দীপকের অংশ। এই উদ্দীপক দেখে আমরা এখানে লিখব। প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয়ের জন্য পাশাপাশি দুইটা কলম অঙ্কন করেছি। এই যে 1, 1, 16, 1, 1, 16 এই প্রারম্ভিকটা এখানে লিখব, সমাপনীর টাকা এখানে লিখব। কিন্তু এইখানে সম্পদ এবং দায় একসাথে দেওয়া আছে মিক্সার করে, বাট এখানে আমরা ভাগ ভাগ করে লিখব। প্রথমে সম্পদগুলো লিখব, নিচে দায়গুলো লিখব। তা সম্পদ আর দায়ের পার্থক্য মূলধন হবে। ভালো করে লক্ষ্য করি, সম্পদের মধ্যে নগদ তহবিল আছে, নগদ তহবিল লিখব। এই 20,000 আর 16,000 যা আছে লিখলাম, 20,000 আর 60,000। ব্যাংক জমার উদ্বৃত্ত 15,000 আর 3,000। মজুদ পণ্য 40,000 আর 82,000 দেখে দেখে লিখলাম। প্রাপ্য হিসাব বা দেনাদার 25,000, 72,000 দেখে দেখে লিখলাম। বিনিয়োগ প্রথমে নাই, শেষে আছে 60,000। প্রদেয় আসবাবপত্র, প্রদেয় হিসাব দায় এখানে আসবে না, আসবাবপত্র 45,000, শেষেও 45,000 হবে, কারণ স্থায়ী সম্পদ প্রথমে থাকলে শেষেও লিখতে হয়। তারপরে আর কি আছে কিছু, আর কোনো সম্পদ কিনেছে? এই যে তিনি একটি কম্পিউটার বিক্রি করে 45,000 টাকা দিয়ে কারবারের জন্য ডেলিভারি ভ্যান ক্রয় করে। ডেলিভারি ভ্যানটা এখানে আসবে। কয় টাকা দিয়ে কিনেছে? 45,000 টাকা। শেষের ঘরে বসবে। এবার যোগ করব, সব সম্পদগুলো যোগ করব। এটা যোগ করে এখানে লিখব, এটা যোগ করে এখানে লিখব। আমি একটু দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য। এখান থেকে দায় সমূহ বিয়োগ করব। এটা হচ্ছে মোট সম্পদ, এখান থেকে দায় বিয়োগ করব। দায়ের মধ্যে কয়টা দায় আছে? এই যেখানে প্রদেয় হিসাব একটা আছে আর প্রদেয় নোট আছে। প্রদেয় হিসাব আগে লিখব 20,000 আর 35,000, এগুলো ব্র্যাকেট দিয়ে লিখবো, কারণ এটা থেকে এটা বিয়োগ করবো, তো সেজন্য ব্র্যাকেট দিয়ে রাখলাম। প্রদেয় নোট লিখবো 8,000। প্রদেয় নোট শেষের ঘরে নাই, তো শেষে ফাঁকা থাকবে। এইবার আমরা এই 1,45,000 টাকা মোট সম্পদ থেকে দুইটা দায় বিয়োগ করে এখানে টাকা লিখবো। এটা থেকে মাইনাস এত করে এইটা পাবো। আবার এই টাকা থেকে এটা বিয়োগ করে এখানে যে টাকা পাবো সেটা এখানে লিখবো। এই দুইটা হচ্ছে এই প্রারম্ভিক ও সমাপনী মূলধন। এইভাবে আমরা সমাধান করতে পারি। খ নাম্বার হলো, তাই না? এখানে প্রারম্ভিক মূলধন পেলাম, সম্পদ থেকে দায় বিয়োগ করে 1,17,000 টাকা। সমাপনী মূলধন পেলাম, সম্পদ থেকে দায় বিয়োগ করে 3,32,000 টাকা। এখন আমাদের যদি লাভ লোকসান বিবরণী করতে বলে, মুনাফা নির্ণয় করতে বলে, তাহলে এই প্রারম্ভিক মূলধন আর এই সমাপনী মূলধন ব্যবহার করতে হবে। এখানে লাভ লোকসান বিবরণী নির্ণয় করার সময় সমাপনী মূলধন আগে লিখবো, তার সাথে উত্তোলন যোগ করব, আর সেখান থেকে বিয়োগ করব অতিরিক্ত মূলধন, প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন মানে কি এইটা। তো যা আবার উদ্দীপকে ফিরে যায়। গ নাম্বারে কি করতে বলেছিল দেখি। গ নাম্বারে বলেছিল এই প্রতিষ্ঠানের লাভ ক্ষতি বিবরণী প্রস্তুত করতে। ওই যে কিছুক্ষণ আগে যেটি বললাম, লাভ ক্ষতি বিবরণী প্রস্তুত করার জন্য আমরা একটা কাজ করি, উদ্দীপকটা আমি নিয়ে গেলাম, এদিকে উদ্দীপকটা রেখে দিলাম, এইখানে আমরা সমাধান করব। আমি সবসময় উদ্দীপকটা ডান দিকে রেখে দিই, এটা দেখে দেখে আমরা এটা সমাধান করি, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। প্রথমে কি করব, একতরফা দাখিলা পদ্ধতিতে লাভ লোকসান নির্ণয়ের জন্য
প্রথমে সমাপনী মূলধন লিখব। যেমন আমরা নিট মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে বিষয় বিবরণীতে আগে কি লিখতাম? বিক্রয়, মনে আছে? কিন্তু এখানে সমাপনী মূলধন আগে লিখতে হবে। সমাপনী মূলধন কিছুক্ষণ আগে বের করেছি 3,32,000 টাকা, ওই যে খ নাম্বারে বের করেছি। এখান থেকে এর সাথে উত্তোলন যোগ হবে। উত্তোলন কি আছে দেখি। নিজ প্রয়োজনে প্রতি মাসে 2,000 টাকা উত্তোলন করেছে নগদ, আবার পণ্য উত্তোলন করেছে 6,000 টাকার। এই দুটো যোগ করে উত্তোলনের টাকা 5,000 টাকা দিয়ে আবার ভ্যান কিনেছে কি যেন। উত্তোলন নগদ 24,000 টাকা হবে। প্রতি মাসে যদি 2,000 হয়, 12 মাসে 24,000। পণ্য কত টাকা? পণ্য 6,000, এই দুটো যোগ করে 30,000 হলো মোট উত্তোলন। এখন এখানে একটা কথা বলেছে যে উত্তোলিত অর্থ হতে 5,000 টাকা দিয়ে এবং 40,000 টাকা আরো নিজের টাকা দিয়ে 45,000 টাকা দিয়ে একটি ডেলিভারি ভ্যান ক্রয় করেছে। এই যে ডেলিভারি ভ্যান ক্রয় করেছে এর মধ্যে উত্তোলন থেকে দিয়েছে 5,000 টাকা। উত্তোলন থেকে যে টাকাটা দিয়েছে উত্তোলন থেকে বাদ যাবে। তাহলে এই মোট উত্তোলন থেকে বাদ ডেলিভারি ভ্যান ক্রয় বলে এই 5,000 টাকা বিয়োগ করব, কারণ 5,000 টাকা উত্তোলন থেকে দিয়েছে সেজন্য। এটি থেকে বিয়োগ করে 25,000 টাকা হবে। এই 25,000 টাকাই হচ্ছে আমাদের নিট উত্তোলন। আচ্ছা, এই অঙ্কে বিনিয়োগ আছে, তাহলে বিনিয়োগের সুদ ধরতে হবে। বিনিয়োগের সুদ ক নাম্বারে বের করেছিলাম? সম্ভবত 1,000 টাকা হয়েছিল। ক নাম্বারে বের করেছি? 2 মাসের বিনিয়োগের সুদ বের করেছিলাম, মনে আছে? কতে। এখন এগুলো যোগ করে নিচে লিখবো। এবার এখান থেকে কিছু বিয়োগ করব। বিয়োগ করব কি কি? প্রারম্ভিক মূলধন বিয়োগ করব, অতিরিক্ত মূলধন বিয়োগ করব, ঋণের সুদ থাকলে বিয়োগ করব, অবচয় থাকলে বিয়োগ করব, অনাদায়িত পাওনা থাকলে বিয়োগ করব, অর্থাৎ ব্যয়গুলি যোগ হবে। প্রথমে প্রারম্ভিক মূলধন কত টাকা? খ নাম্বারে বের করেছিলাম ওইটা 1,17,000 টাকা। অতিরিক্ত মূলধন, এখন অতিরিক্ত মূলধন কত টাকা? এই যে ব্যক্তিগত কম্পিউটার বিক্রি করে 40,000 টাকা কারবারে নিয়ে এসছে, 40,000 টাকা হচ্ছে অতিরিক্ত মূলধন। আর কি আছে? এই তো প্রারম্ভিক মূলধনের অতিরিক্ত মূলধন লেখার পরে দেখব এই অঙ্কে আর কোনো ব্যয় আছে কিনা। এই যে এখানে বলেছে প্রাপ্য হিসাবে 2,000 টাকা আদায়যোগ্য নয়, অবশিষ্ট প্রাপ্য হিসাবের 10% অনাদায় পাওনা সঞ্চিতি ধরতে হবে। তো এই আইটেমটা কিন্তু আমাদের এক মালিকানা কারবারের ফাইনাল অ্যাকাউন্টে থাকে, ওইভাবেই লিখব। প্রথমে লিখব অনাদায়ী পাওনা, এই 2,000 টাকা। আবার এই যে অবশিষ্ট দেনাদারের উপর 10%, এটা বলতে বোঝাচ্ছে আমাদের প্রাপ্য হিসাব প্রথমেও আছে শেষেও আছে। তো শেষে যে 72,000 ছিল, ওই 72,000 থেকে 2,000 বিয়োগ করে যা থাকে তার উপরে 10% হিসাব করব। 72,000 থেকে 2,000 বিয়োগ করলে থাকে 70,000, তার 10% অনাদায়ী পাওনা সঞ্চিতি বলে 7,000 লিখবো। এটা হচ্ছে স্থায়ী সম্পত্তির অবচয়। এই অঙ্কে দুইটা স্থায়ী সম্পদ ছিল, একটা হচ্ছে আসবাবপত্র, আসবাবপত্রের অবচয় 10% 4500 হবে। একটা ডেলিভারি ভ্যানের উপরে অবচয় হবে এই 10% হিসেব করে অর্ধেক 6 মাসের। কারণ ডেলিভারি ভ্যানটা কত তারিখে বলেছিল? 1 জুলাই তারিখে ক্রয় করা হয়েছে। ডেলিভারি ভ্যান কিনেছি আমরা 45,000 টাকায়। 45,000 টাকার 10%-এর অর্ধেক 2,250 টাকা। এইবার আমরা কি করবো? এগুলি সব যোগ করে এখানে লিখবো। এবার এইটার থেকে এটা বিয়োগ করে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এই নিট মুনাফা। এটাই নিট মুনাফা হিসাবে গণ্য হবে। এভাবে আমরা নির্ণয় করতে পারি। প্রশ্নটা বেশ বড় ছিল, তাই না? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি, একটা একটা করে বোর্ড। পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।